তো সমন্বয় ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবেল প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানান তথ্য ও বক্তব্য তুলে ধরি, অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য ও বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আমাদের আজকের আলোচনার বিষয় সংসদ, সংবিধান, জুলাই সনদকে মুখোমুখি হবে কিনা। এছাড়াও ইরান পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করব। এসব বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবং আমাদের সঙ্গে আছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান বান্না। আপনাকেও স্বাগত জানাচ্ছি। সেলিম ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী সময়ে এই সংসদের শপথ, এই সংসদের একটি অংশের দুটি শপথ, আরেকটি অংশের শপথ বর্জন, এসব বিষয় নিয়ে নানান ধরনের আলোচনা সমালোচনা যেমনি আছে, তেমনি পরস্পরের পক্ষ থেকে তাদের সুবিধা মতো ব্যাখ্যাও আছে। আবার সংবিধান এখানে মাঝখানে রয়ে গেছে। আমরা জানি যে বিগত যে অন্তর্বর্তীকালীন সরকার, সেটি অত্যন্ত সাংবিধানিক সরকার ছিল। তারা একটি সংস্কার প্রস্তাব রেখে গেছে, যেটি জুলাই সনদ। এই সবগুলো মিলে মুখোমুখি হয়ে যাচ্ছে কিনা। অনেকে বলছেন, পরস্পরকে বলছেন সংবিধানের লঙ্ঘন, আবার কেউ বলছেন জুলাই সনদের লঙ্ঘন। আপনি কি মনে করেন? ধন্যবাদ। আপনি অনুষ্ঠানের নাম হলো প্রশ্নগুলো সহজ, এবং যে বিষয়টা অবতারণা করা হয়েছে সেটা একদিক থেকে বললে এটা খুবই সহজ ব্যাপার, আরেক দিকে বললে হলো যে এটা খুবই জটিল, এবং জটিলতাটাও আমার বিবেচনায় খুব সুপরিকল্পিতভাবে, এবং যে শব্দটা ব্যবহার করা হয় মেটিকুলাসলি প্ল্যান্ড, খুব পরিকল্পিতভাবে বিষয়টাকে, সহজ বিষয়টাকে জটিল করে তোলা হয়েছে। সুপরিকল্পিতভাবে এটা মানে আগে থেকে পরিকল্পনা করে জটিলতাটা, সহজ প্রশ্নটাকে জটিল করা হয়েছে। আমি বলতে চাই সবাইকে এটা বুঝতে হবে, আমরা যে বিশাল গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে এই দেশে একটা বিস্ফোরণ ঘটল, এবং আগ্নেয়গিরির ভেতর দিয়ে যেমন একটা বিস্ফোরণ হয় এবং সেটা একটা নূতন পরিস্থিতির জন্ম দেয়, এইটা মানুষের প্রত্যাশা থাকলেও সেইটার জন্য কিন্তু পর্যাপ্ত আয়োজন আসলে করা হয়নি। কারণ যেই জনগণ এটিতে অংশগ্রহণ করেছিল সেই জনগণকে কিন্তু ক্ষমতায় অধিষ্ঠিত করা হয়নি। তাদের পক্ষ থেকে যারা সামনে দাঁড়িয়ে ব্যানারটা ছবির সামনে, ফটোগ্রাফের সামনে আনতে সক্ষম হয়েছিল, তারাই কিন্তু মাস্টার মাইন্ড বলে নিজেদেরকে দাবি করে, এবং প্রমোটেড বাই বিদেশি এবং দেশি কতগুলো মহল দ্বারা প্রমোটেড হয়ে তারা সামনে আসলো। স্বাভাবিকভাবেই এই ঘটনাটার কারণে কিন্তু গণ অভ্যুত্থানের যে আসল মর্মবাণী এবং তার ভেতরে যে ভেতরের যে সারাংশ, সেইটা বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত হয় না, কিন্তু সেটা বিলম্বিত হয়ে যায়। এখন দেখেন, আন্দোলনের ভেতর দিয়ে প্রধান যুক্তিটা কী ছিল? প্রধান যুক্তিটা ছিল যে লাগাতার এক নাগাদে একের পর এক আওয়ামী সরকার স্থায়ীভাবে ক্ষমতায় অধিষ্ঠিত থাকার জন্য এমন কতগুলো পথ এবং পন্থা গ্রহণ করেছিল, যেটা মানুষকে একটা ফ্যাসিস্ট ডিক্টেটরশিপের অধীনে যেমন যন্ত্রণায় কাতর হতে হয়, সেই যন্ত্রণায় কাতর হয়ে ফুঁসছিল। এবং সেই ফুঁসা অবস্থাটা থেকেই বিস্ফোরণ ঘটল, যখন একটা বিশেষ সুযোগ তাদের সামনে আসলো এবং কোটা নিয়ে আন্দোলনটা শুরু। কোটা নিয়ে আগেও আন্দোলন হয়েছে, আরও অনেক কিছু নিয়ে আন্দোলন হয়েছে। আওয়ামী সরকারের বিরুদ্ধে সংগ্রাম তো অনেকেই করেছে, এবং আমরা তো কোনো কম করিনি, আমরা তো নিশ্চয়ই সেটা দাবি করব। বিএনপি তো করেছেই, আমরাও করেছি, রাজনৈতিক মঞ্চ থেকেই হয়েছে আমাদের প্রধানত। কিন্তু ওইখানে যারা আসলো, এসে পরিণতিতে শেখ হাসিনাকে চলে যেতে হলো দেশ ছেড়ে, এবং সরকার অপসারিত হয়ে গেল। নতুন কে সরকারে অধিষ্ঠিত হবে সেইটা নিয়েও কতগুলো প্রবলেম। কনস্টিটিউশনের বিধান মেনে চলতে গেলে পরে একরকম হইতে হয়। অবশেষে কনস্টিটিউশনেই আরেকটা ফাঁক ছিল যে এইরকম কোনো পরিস্থিতিতে পড়লে পরে আমরা উচ্চ আদালতের রেফারেন্স নিয়ে তার পরামর্শ মতো আমি করতে পারি।
এবং শেষ পর্যন্ত সেটাই গ্রহণ করা হলো এবং গ্রহণ করে আমাদের ইউনূস সাহেবের নেতৃত্বে তাকে প্রধান উপদেষ্টা করে, প্রধান উপদেষ্টা কার? রাষ্ট্রপতির, তাই তো সংবিধান, এবং প্রধান উপদেষ্টার উপদেষ্টা মণ্ডলী মিলে শপথ নিয়ে সরকার প্রতিষ্ঠা করলো। তাহলে যেই অভিযোগে এই হাসিনা সরকারকে জনগণ তীব্র ক্ষোভের সঙ্গে প্রত্যাখ্যান করেছিল এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে তাকে সরিয়ে দিল, যুক্তি বলে যে এইখান থেকে বেরিয়ে আসার জন্য আরও 10টা কাজ থাকতে পারে আমার, কিন্তু প্রথম কাজ হলো একটা অনির্বাচিত ব্যবস্থায় দেশ ছিল, সেখান থেকে আমাকে নির্বাচিত ব্যবস্থায় যেতে হবে। তবে এইটার সঙ্গে আরেকটা পয়েন্ট যুক্ত হলো, সেটা হলো এই যে এইবার খালি ভোটাধিকার পেলে চলবে না, আমাদের পুরানো রাজনৈতিক কাঠামো এবং অন্যান্য সমস্ত বিধি ব্যবস্থা যেটা এরকম পরিস্থিতির জন্ম দিয়েছিল সেইটাকে সংস্কার করতে হবে। স্বাধীনতা এনেছি, সংস্কার আনবো, দেখবেন দেয়ালে বিশাল করেছিল। এবং আরেকটা স্লোগান বড় করে লেখা ছিল, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের যে ধর্মীয় উপাসনালয়গুলো, মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডা, এইগুলোর ছবি এঁকে লেখা, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এবং এইটাই হলো গণতন্ত্রের বাণী। এবং আরেকটা কথা ছিল, বৈষম্য দূর করতে হবে, শোষণ দূর করতে হবে, এবং এটাকে বলা হলো বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থান। তাহলে পরে এই অন্তর্বর্তীকালীন সরকারের, আমি কনস্টিটিউশনাল পয়েন্টে গেলে পরে তো অনেক কথা বলতে হয়। এই সরকার তো শপথ নিয়েছে কনস্টিটিউশনের হাত দিয়ে, কনস্টিটিউশনের রক্ষা করার শপথ নিয়ে করেছে এবং রাষ্ট্রপতির অধীনে করেছে, এবং তাকে কনস্টিটিউশনের বিধিবিধানের ভিত্তিতেই কিন্তু চলতে এই হবে। যে নতুন পার্লামেন্ট, এটি কি আসলে মুখোমুখি হয়ে যাচ্ছে এই তিনটে বিষয়ে? এইটা তো শুরু থেকেই মুখোমুখি, আমি সেইটা পয়েন্টটা বলার জন্যই বলছি যে এইটা তো ভেতর থেকে আগে থেকেই ছিল। এবং কেউ কেউ চাচ্ছিল যে যথাসময়ে নির্বাচন করে ফেলা, তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাকে সংস্কার আগে করে নিতে হবে। ওর জন্য ডিবেটটা চলে আসলো, সংস্কার আগে না নির্বাচন আগে। তার মানে মুখোমুখি হয়ে গেছে এখন? না, তখন থেকেই হতে হতে এখনো পর্যন্ত এইটা থেকে বেরিয়ে আসা যায়, বেরিয়ে আসে যায়নি। এবং আমাদের সাথে মাহমুদুর রহমান মান্না, একজন প্রবীণ রাজনীতিবিদ, তিনি আছেন, তা ওনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি একই বিষয়ে। মান্না ভাই, আসলে কি তিনটি জিনিস, সেলিম ভাই যেটি অত্যন্ত যৌক্তিকভাবে ব্যাখ্যা করলেন, যে তিনটি জিনিস মুখোমুখি হয়ে গেছে, এই জায়গা থেকে আমরা এখনো বেরোতে পারিনি, তাহলে আমরা পরিবর্তন বা নতুন করে কিভাবে চলবার স্বপ্ন দেখছি? সেলিম ভাই যে ভূমিকা দিয়েছিলেন না, এই ভূমিকাটা দিয়ে আমি বলি, প্রশ্নগুলো সহজ, কিন্তু আসলে তো সহজ নাম। আপনি প্রশ্ন যেটা করেছেন এটাও সহজ নাম। এটা হলো বাস্তব যে দুটো মুখোমুখি আছে। মানে যেমন ধরেন সংস্কারের যতগুলো প্রস্তাব আছে, এই প্রস্তাব যাতে বাস্তবায়িত হয় এটা তো আমরা সবাই চেয়েছি। সংস্কারের কমিশন যখন বসে, তখন যে আলোচনা হয়েছিল, তখন এগুলোর উপর জোর দেওয়া হয়েছিল এবং এগুলো করবার সপক্ষে আমরা সবাই অঙ্গীকার করছি, সইটাই করেছিলাম। কিন্তু প্রত্যেকটা প্রস্তাবের সাথে শেষে যুক্ত ছিল অবশ্য রাজনৈতিক দল যদি জনগণের ম্যান্ডেট লাভ করে, তাহলে তারা এই ম্যান্ডেট অনুযায়ী তাদের কাজ করতে পারবে। তার মানে হচ্ছে প্রস্তাবনা তখন তারা নাও মানতে পারে, সেই স্বাধীনতা এখানে বা সুযোগ ছিল। আমাদের অনেকেরই, আমি বলবো অনেকগুলো রাজনৈতিক দলেরই এইরকম একটা বক্তব্য ছিল যে আমরা যে সংস্কার চাচ্ছি সেটা সবাই যে চাচ্ছে তা তো নাও হতে পারে, কিন্তু এই সংস্কারটা আমরা যদি সবার বা অধিকাংশ একমত হই, তাহলে এটা যাতে করা হয়, এটা একটা ম্যান্ডেট হয়, এটা যেন বাধ্যবাধকতামূলক হয়, সেটা থাকা উচিত। সবাই অ্যাগ্রি করলেও, আপনার মনে আছে নিশ্চয়ই, যারা শুনছেন তাদেরও মনে আছে, বিএনপি এগুলোর বেশ কয়েকটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছিল। তারা বলেছে যে আমরা এগুলো ঠিক মনে করছি না আপনারা যে প্রস্তাব দিচ্ছেন, কিন্তু আলোচনাটা যাতে অগ্রসর হয়, আমরা যাতে একটা সিদ্ধান্তে যেতে পারি এবং তার ভিত্তিতে একটা নির্বাচন করতে পারি, তার জন্যে আমরা আপাতত এই নোট অফ ডিসেন্ট দিয়ে আলোচনাটা এগিয়ে নিতে বলছি। কিন্তু আমরা যদি জনগণের ম্যান্ডেট লাভ করি, তাহলে আমরা আমাদের প্রস্তাব অনুযায়ী কাজ করব। তাহলে তো মুখোমুখি নেই। মানে এই জন্যই তো বললাম যে প্রশ্নগুলো সহজ না, আসলে জটিলতাটা ভেতর থেকে বুঝতে হবে। আর একটা জিনিস হলো কি জানেন, পাওয়ার মানি বড় খারাপ জিনিস। আপনি যতক্ষণ পাওয়ারে নাই, পাওয়ারের টেস্ট পান না, ততক্ষণ পাওয়ারের সাথে লড়াই করতে চান। কিন্তু যখন পাওয়ার আপনার করায়ত্ত, তখন আপনি পাওয়ার এনজয় করতে চান। প্রায় সময় এরকম দেখা গেছে না, অপোজিশনে থাকতে কীরকম রোল, ক্ষমতায় গেলে সম্পূর্ণ তার উল্টো হয়ে যাচ্ছেন তিনি।
2 দিন আগে যে কথা বলেছি এখন সেই কথা বলছেন না। অতএব অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো ওখানে একমত হলেও হয়তো পরে একমত হব না। এইখানে যদি আপনি এই প্রস্তাবকে করেন, মুখোমুখি কি দাঁড়িয়েছে না? সব ব্যাপারে তো মুখোমুখি দাঁড়ায়নি, অনেকগুলো ব্যাপারে একমত হয়েছে। 161টার মধ্যে কতগুলো আবার এখন ঠিক নাম্বারটা মনে পড়বে না, কিন্তু ধরেন 40টা বা 60টার মতো ডিফারেন্স আছে। 38টা, হ্যাঁ, আমার যতদূর মনে পড়ে তো 38টি প্রস্তাবে 38টা ধরেন, এই একমত হয়নি। 38টা নিয়ে তো কথা। সেই 38টার ব্যাপারেও এখনও যে আলোচনা হতে পারে না সেরকম না, কিন্তু সেই 38টার ব্যাপারে শেষ পর্যন্ত মেজরিটি বা ম্যান্ডেটটাই কথা। আর এবারে ম্যান্ডেটটা কি, ইস অলমোস্ট মোর দ্যান 2/3। তো তখন একটা প্রশ্ন তো আসছেই যে এই যে কনস্টিটিউশন আছে যেটা, সেইটা প্রিভেল করবে? কনস্টিটিউশন মেনে চলে বা যেভাবে যে সংসদটা গঠিত হয়েছে সেই সংসদ কি ডমিনেট করবে? তার কথাই কি প্রধান? ক্ষমতা কি তার কাছে, নাকি যেটা আপনি সই করেছেন সনদ, কোনটা? কোনো ক্ল্যাশ কি হয়? যদি ক্ল্যাশ হয় তাহলে কোনটা প্রিভেল করবে? আসলে কি মানে প্রস্তাবনার কাছে ক্ষমতা না সংবিধানের কাছে ক্ষমতা? জি, মানে এই যে জুলাই সনদের যে প্রস্তাবনা, ক্ষমতা সে কি অনেক শক্তিশালী না এখন ধরেন সংবিধান? আমার কাছে যদি 2/3 মেজরিটি থাকে তাহলে আপনার তো আমাকে সংসদকে মানবেন আপনি। আমি ওখানে যা লেখা আছে তা নাও মানতে পারি। শপথ নিয়ে একটা প্রশ্ন আপনি করেছেন না, বিএনপি প্রশ্ন তুলেছে শপথের কোনো প্রভিশন তো কনস্টিটিউশনে নাই, কিন্তু যে গ্যাজেটটা প্রকাশ করা হয়েছে সনদের উপর, সেই সনদে আমরা সবাই স্বাক্ষর করেছি, বলেছি যে একই সঙ্গে মানে প্রথম সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন এবং তার পরপরেই একই ব্যক্তি আবার আপনাকে ওই সংবিধান সংসদ পরিষদের সদস্য হিসেবে শপথ এটা কি দেওয়া পড়াতে হবে। পারেন? এটা তো অ্যাগ্রিড আপন, আমরা সবাই অ্যাগ্রি করেছি। কিন্তু কনস্টিটিউশন মেনে যদি আপনি পড়ান তাহলে তো ওই যে ওই জায়গাটুকু কনস্টিটিউশনে আছে কিনা? না, কনস্টিটিউশন নেই, তাহলে নেই। সেই constitution- কথাই এখন বিএনপি বলছে যে না, যেহেতু এটা কনস্টিটিউশনে নাই অতএব এটাকে কনস্টিটিউশনের অন্তর্গত Adopt করতে করে হবে। আমরা শপথ দেব। খেয়াল করবেন, বিএনপি কিন্তু এটা বলছে না যে আমরা শপথ দেবো না, আমরা এগুলো করবো না, এগুলো মানবো না। আমরা শপথ নেব যে পদ্ধতিভাবে, মানে সাংবিধানিকভাবে নেব, নেবার পরে আমরা এগুলো করব। ফলটা কি হলো দেখেন, প্রধান বিরোধী দল এখন জামাতে ইসলাম। আপনার কাছে ভালো লাগুক খারাপ লাগুক সে আলোচনা তো অন্য, কিন্তু জামাতে ইসলামী বললো তারা শপথ নেবে না, তো আধা ঘন্টার মধ্যে তারা সিদ্ধান্ত মধ্যে দিয়ে শপথ দিল। তারাও নিশ্চয়ই মনে করেছে যে এইরকম করে শপথ দেওয়াটা যুক্তিসঙ্গত হয় না, অথবা তারা শপথ দিল কেন আর নিল না কেন, নিতে অস্বীকার করেছিল কেন, সেটা তো কোনো ব্যাখ্যা নেই। এরা নিল মানে বিএনপি নিল না, এরা নিল, এই যে বৈপরীত্য হলো, এটার ব্যাখ্যা ইতিহাসের কাছে কি হবে সেটা সম্পর্কেও কারো কোনো দায় রইল না। তারপরেও 12 তারিখে তো সংসদ বসবে এবং সংসদকে বর্জন করবেন এরকম তো না, এবং সংসদ তার নিয়ম মতো চলবে, এবং সংসদ যখন নিয়ম মতো চলবে তখন প্রথম দিনেই তো অনেকগুলো বিষয় আপনাকে র্যাটিফাই করতে হবে। সেই র্যাটিফিকেশনের মধ্যে দেখবে যে সবাই একমত হবে, সেই জায়গাতে সনদ নিয়েও কথা হবে। আমি মনে করি যে বৈপরীত্য আছে, কিন্তু সেই বৈপরীত্যকে একসাথে নিয়ে সামনের দিকে যাওয়া যে অসম্ভব সেরকম না। কোনো একটা প্রশ্নে আমার মনে হবে আপনি আসলে জুলাই সনদকে মানলেন না, আপনি অভ্যুত্থানে যে স্পিরিট, যে আত্মদান, রক্ত, জীবন, এটার সঙ্গে বেইমানি করছেন, কিন্তু আপনি মনে করবেন না আমি কনস্টিটিউশন রক্ষা করছি, এটার সঙ্গেও বেইমানি করছি না। মানুষ এই দ্বন্দ্বের মধ্যে থাকবে, মানুষ এই দ্বন্দ্ব থেকে বেরিয়ে আসার মতো গণতন্ত্র মানেই তাই যে ভিন্ন মত নিয়ে আপনি লড়াই করবেন, কথা হবে, মিথস্ক্রিয়া হবে, তার মধ্যে দিয়ে মানুষ সত্যের কাছাকাছি পৌঁছাবে। আমাদের এই জায়গাটা দেখতে হবে, কিন্তু আমি দেখছি লড়াইটা এরকমই হবে। ওনারা বলবেন সংবিধানে এই আছে, সংবিধানের অন্তর্গত করেই আমরা যাব। কারণ ইভেন ধরেন মানে এখন একটা মুশকিল হয়েছে কি, আপনি যদি বলবেন যে সংবিধান মানতে হবে, সংবিধানের বাইরে যাবই না, কেউ একজন প্রশ্ন করতে পারে আপনি সংবিধান মেনে নির্বাচন করেছেন? ওটা তো আপনার এক্সিজেন্সি ছিল, ডক্ট্রিন অফ নেসেসিটি, আপনার নির্বাচন করতেই হবে, সেই নির্বাচন করবার জন্য একটা অধ্যাদেশ দিতে হতো। আমি তাই বুঝি, কেউ কেউ অবশ্যই বিতর্ক করেন না, অধ্যাদেশ দেওয়ার দরকার নেই বা আদেশ দেওয়ার দরকার নেই, নির্বাচন তো হতেই পারত। নির্বাচন যেটা হয়েছে সেটা তো প্রেসিডেন্টের একটা সরকারের আদেশ হয়েছে, মানে সেই সুযোগটি তো রাষ্ট্রপতির আছে, নির্বাচন এবং সেই সুযোগটি গণভোট। তো কনস্টিটিউশন রাষ্ট্রপতিকে দিয়েছে, ডক্ট্রিন অফ নেসেসিটি। না, রাষ্ট্রপতিকে
সংবিধান যে মানে ক্ষমতাটা দিয়েছে সেটা আবার শর্ত সাপেক্ষ। আচ্ছা। কোন কোন সবাই তিনি আদেশ দিতে পারবেন। তাহলে মান্না ভাই, প্রথম অধিবেশনেই কি এটি নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব বা তর্ক বিতর্ক হতে পারে কিনা, আমরা এই প্রশ্নের উত্তর শুনবো ছোট্ট একটি বিরতি থেকে ফিরে। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর কাবুল প্রশ্নগুলো সহজ, আমাদের সঙ্গে আলোচনার জন্য যুক্ত আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মজিদুল ইসলাম সেলিম, আছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান বান্না। মান্না ভাই, বিরতির আগে একটি প্রশ্ন রেখে গিয়েছিলাম। আপনি বলেছিলেন যে ডক্টরিন অফ নেসেসিটি, এটি রাষ্ট্রপতিকে সবটুকু করবার বা শর্ত দিয়ে এই সুযোগটি দেওয়া হয়েছে। প্রথম অধিবেশন 12 তারিখে হয়তো বসবে। তো প্রথম অধিবেশনই কি এটি নিয়ে বিতর্ক হতে পারে কিনা, অথবা যে গণভোট, এই গণভোট নিয়ে তো প্রশ্ন আছে। কেউ বলছে সাংবিধানিক নয়, কেউ বলছে সংবিধান লঙ্ঘন করা হয়েছে। যারা এটাকে মানতে চাচ্ছেন না তারা তো নির্বাচন করেছেন, যদি বলি আমি এরকম করে, ফলে তারা এই বিষয় নিয়েই তুলবেন সেটা মনে হয় না। কিন্তু নানা রকম প্রশ্নই উঠতে পারে। ঠিক আমি ঠিক ডক্টরিন অফ নেসেসিটির কথা বলছি না। ধরেন যে এই নির্বাচন, এই সংসদ, এগুলো সব কিছু, কিংবা ধরেন যে অভ্যুত্থান, এটার একটা র্যাটিফিকেশন তো লাগবে পার্লামেন্টের মধ্যে। নিঃসন্দেহে সেই র্যাটিফিকেশনে যে বিলটা আসবে, সেই বিলটা কীভাবে লেখা হবে, তার মধ্যে কী বক্তব্য থাকবে, এগুলো নিয়েই আলোচনা হতে পারে, বিতর্ক হতে পারে, মতান্তরও হতে পারে। এখন পর্যন্ত মতান্তর হবার মতো অ্যাটিচিউড আমি দেখছি না, কারণ জামাত ইসলামের সেদিন ইফতার পার্টি হলো, যে ওখানে জামাতের আমির তো বক্তব্য রেখেছেন, দেশের প্রধানমন্ত্রীও বক্তব্য রেখেছেন। তাদের উভয়ের মধ্যে এরকম একটা বিষয় আছে, টোনটা ছিল বা বক্তব্যে ছিল যে সবাই মিলেই এটা করতে হবে। বিশেষ করে জামাতের আমির শফিকুর রহমান এরকম করে বললেন যে আমরা একটা রেসপন্সিবল বিরোধী দলের দায়িত্ব পালন করতে চাই, আমরা সরকারকে সহযোগিতা করতে চাই এই ভালো কাজের ব্যাপারগুলোতে। তো এই বিষয়গুলো যখন আসবে, বিএনপিও তাদের পজিশন ক্লিয়ার করছে কোন ব্যাপারে তারা। কিন্তু একটি প্রশ্ন কিন্তু থেকেই যায়, বিরোধী দল 2টি শপথ নিয়েছে, আর যারা সরকার গঠন করেছে তারা শুধুমাত্র একটি শপথ নিয়েছে। এই জায়গাটি নিয়ে কিন্তু একটি দূরত্ব বা দ্বন্দ্ব বা এটা বিতর্ক নিয়ে তো আছে। এমন কিছু হবে না যে তার জন্য সংসদ বসতে পারবে না, না, তার জন্য সংসদ বসলে পরে চলতে আমার পারবে না, প্রশ্নটি হলো। সেরকম তো হবে না। আচ্ছা আচ্ছা। তো এরা শপথ দেবে না। বিএনপি তাদের পজিশনটা বলেছে, যেহেতু এটা সংবিধানে নাই, অতএব এই প্রক্রিয়াটাকে সংবিধানের অন্তর্গত করে তারপরে তারা শপথ দেবে। তার মানে বিএনপিও এটিকে মানে নাকচ করে দেয়নি, তারাও এটিকে স্বীকৃতি দিয়েই আছে, তবে সংবিধান সংস্কারের পরে। মানে আমি এটা তো বলতে পারবো না যে তারা ঠিক যা বলেছে এইভাবেই পরবর্তীতেও কাজটা হবে। মানে আপাতত কি মনে হচ্ছে আপনার স্পেকুলেশন? আবার নতুন উপলব্ধি তো আসতে পারে। তারা বলতে পারেন না এই শপথ নেবার দরকারই নাই, শপথের ওইটার দরকারই ছিল না। কোনো কোনো আইনজীবী তো আমি টকশোতে দেখেছি, তারা বলেছে এটা সংবিধানে নাই বলে যে শপথটা না হয়েছে, ওই শপথটাই বৈধ নয়। মানে শপথটা ভঙ্গ হয়েছে না, শপথ আগের শপথটি ভঙ্গ হয়ে গেছে, এরকমও বলেছে দু একজন। বলেছেন হয়তো, কিন্তু আগের শপথ। এবং সেলিম ভাইরা তো এটি ডিরেক্ট অপ্রাসঙ্গিক বলেছেন শুরু থেকে, ভোটের আগে থেকেই। হতে পারে, যার যেরকম মনে হয়। কিন্তু আমি এরকম বুঝি যে মানে এইটা সংবিধানে নাই, অতএব এই শপথের মানে নাই, এরকম মানে এটা মেজর কোনো ইস্যু হবে না। কিন্তু বিএনপি বা জামাত কেউই বোধহয় এখানে এমন কোনো পয়েন্ট তৈরি করতে চাইবে না যেটা পয়েন্ট অফ নো রিটার্ন হয়ে যায়, সংসদ ফাংশন করতে না পারে, এরকম জায়গায় বোধহয় কেউ যাবে। আমরা একটু সেলিম ভাইয়ের কাছ থেকে শুনতে চাই একই বিষয়ে, যেখানে মান্না ভাই শেষ করলেন। দেখুন, এই যে সংস্কার প্রস্তাবনা হাজির করা হয়েছে এবং সেটার উপরে গণভোট নেওয়া হলো, আপনি ঠিকই বলেছেন, এই প্রস্তাবনায় আমরা সই করিনি এবং আমরা যুক্তি দিয়ে বলেছি যে এটা এমন কতগুলো 38টা পয়েন্ট বলা হয়েছে, আমি 2টা মানি, 36টা মানি না। তো কী করবো? আমি হ্যাঁ বললে পরে আমি মিথ্যাবাদী হয়ে যাচ্ছি। 38টা মানি না, সবটা মেনে নিতে হচ্ছে, সবগুলো মেনে নিচ্ছে, আর না বললেও মিথ্যাবাদী হচ্ছে, কারণ 2টা তো আমি মানি। তা আমাকে তো সুযোগটা দেওয়া হচ্ছে না। একজন খুব এটাকে সহজ করে বোঝানোর জন্য বলেছিল যে একটা বিষয়কে প্রশ্নটা এমনভাবে উত্থাপন করা যায় যে আপনি হ্যাঁ বললেও ধরা খেয়ে যাবেন, না বললেও ধরা খেয়ে যাবেন। প্রশ্নটা যদি করা হয়
আপনি কি আগের মতোই আপনার স্ত্রীকে পেটান? আপনি হ্যাঁ বললে ধরা খেয়ে গেলেন, না বললেও কিন্তু ধরা খেয়ে মানে আগে তো পেটাতেন হ্যাঁ, তাহলে। এত জটিলতা কেন তৈরি করা হলো আমার হলো এখানে প্রশ্ন। এবং এইটা ঐক্যমতের দলিল বলে যেটা বলা হয়েছে, কোথায় কোথায় আপত্তি আমরা জানিয়েছিলাম এবং বলেছিলাম এইগুলো ঠিকমতো আমাদের সকলের ঐক্যমতের ভিত্তিতেই তো এটা করতে হবে। যদি করতে হয় এগুলো সংশোধন করেন, আমরা সই করব। আর যদি না করেন, আমি আসছি পয়েন্টে, এইটা এইটা আমি বলে নিচ্ছি ক্লিয়ারিফিকেশনের জন্য। সেকেন্ড হলো শপথের কথা এসছে। যখন আমি আরেকটা কথা বলি, রাষ্ট্রপতি সব কিছু করতে পারে না, পার্লামেন্টও সব কিছু করতে পারে না। পার্লামেন্ট সংবিধানের নির্মাণ, সংবিধান পার্লামেন্টের নির্মাণ না। এইটা একটা মানে পলিটিক্যাল সায়েন্সের একটা খুবই গভীর তাৎপর্যপূর্ণ কথা। সুতরাং আমরা হয় সংবিধানের অধীনে চলতে হবে, না হলে পরে সংবিধান বাতিল করে আরেকটা পথ আছে, বিপ্লবী সরকার আমাকে করতে হবে এবং আমি অর্ডিন্যান্স দিয়ে পুরানো সংবিধান বাতিল ঘোষণা করে আমি একটা শূন্যতার ভিতরে একটা অর্ডিন্যান্স করে আমি সমস্ত বিধিবিধানগুলো নতুন করে এইটা চলবে, ওইটা চলবে না, এটা করতে পারি। এখন তাহলে পরে আমি বলবো, এত মেটিকুলাসলি প্ল্যান বলে যে দাবি করছে, মাস্টার মাইন্ড বলে দাবি করছে, তো এইটুক বুদ্ধি ছিল না যে যখন এই রাষ্ট্রপতির কাছে এবং এই সংবিধানে হাত দিয়ে যে আমি সংবিধান আমার সর্বান্তকরণে সমর্থন করে এবং এটা রক্ষা করার জন্য আমি সব কিছু করিব, এই শপথটা নেওয়ার সমুন্নত রাখবো, সমন্বিত রাখবো। তো তাহলে পরে এই শপথ নেওয়ার পর কিভাবে আমি এই সংবিধানের বাইরে যে বা এর বিরোধিতা করে কেমনে করি? সংবিধান সংশোধন করা যাবে, অবশ্যই যাবে, এবং সেটা সংবিধান ভেতরেই তো আছে। তাহলে এই গণভোটকে লেজিটিমাইজ করবে কিভাবে? আমি দেখেন, এইগুলো হলো ইয়ের ব্যাপার, এইগুলো হলো আইনের ব্যাপার। আইনের আলোচনায় আমাদেরকে আটকায় রাখার আমি পক্ষপাতী না, আমাদের আটকে থাকাটাও পক্ষপাতী না। আমি ইন্টারেস্টেড সমস্ত শ্রমিকদেরকে 30,000 টাকা নিম্নতম জাতীয় মজুরি স্কেল নির্ধারণ করে সেই আইন পাশ করতে হবে। আমি ইন্টারেস্টেড অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এই বিষয়গুলোকে রাষ্ট্রের লক্ষ্য হিসেবে না রেখে কনস্টিটিউশনে এটা মৌলিক অধিকার হিসেবে রাখতে হবে। আমি ইন্টারেস্টেড নারী প্রতিনিধিদের সরাসরি নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আমি ইন্টারেস্টেড এই দেশের নাগরিকরা বাঙালি জাতি না, এই দেশে বাঙালি জাতি যেমন আছে, আমাদের উপজাতি আছে, আদিবাসী আছে, নানান রকম, এই তাদের সাংবিধানিক স্বীকৃতি ইত্যাদি ইত্যাদি। প্রসঙ্গক্রমে বলতে চাই, এই সংস্কার নিয়ে যত আলোচনাই হোক, জাস্ট ওয়েট এ মিনিট, কয়েকদিন অপেক্ষা করেন, সময় হলে পরে আমরাও আমাদের বামপন্থীদের পক্ষ থেকে আমরা সংবিধানের কোথায় কোথায় সংস্কার করা উচিত হোল প্যাকেজ দিয়ে আগে যেগুলো আমরা বলেছি ওইটা নিয়ে মানুষের কাছে যাব, উইল বিল্ড আপ দ্য মুভমেন্ট। কিন্তু বামপন্থীদের কথা তো মানুষ শোনে না। আজ কালকে শুনবে, আপনি শুনবে না এটা কেমনে বললেন? গতকাল শেখ মুজিবের কথা তো কেউ শুনে নাই, বামপন্থীদের কথা তো আমরা শুরু করেছিলাম 48 সালে, ইয়া আজাদি ঝুটা হ্যায় লাখো ইনসান ভুকা হ্যায়, কেউ তো শুনে নাই, সবাই পাকিস্তানে চলে গেছে। তারপরে আবার ভাষা আন্দোলনের ভেতর দিয়ে আবার হয়েছে। সুতরাং ইতিহাসকে এইভাবে একটা জায়গায় আপনি থামায় দিলে তো চলবে না, তার গতিধারাটা দেখতে হবে। আর সেই আলোচনায় আমি যাচ্ছি না। সবাই মান্না ভাই বলছেন যে সংসদের অধিবেশনে এটা নিয়ে তেমন কোনো সমস্যা হবে না। না না না, এটা এখন এটা তো আমি তো বলতে পারি না, এটা বিএনপি ইন্টেন্টটা কি, ওর জন্য আমি গোড়ার আলোচনায় যেতে চাই। গোড়ার আলোচনাটা হলো সূত্রপাত থেকেই একটা ফোর্স, যেই কথাটা তারা প্রকাশ্যভাবে বলে তারপরে গিলে ফেলেছে যে আমরা নূতন করে স্বাধীনতা আনবো, আমরা নূতন প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করিব, আমরা আমাদের জাতীয় সঙ্গীত ইত্যাদি পরিবর্তন করে দেব। পরে আর বেশি দূর আগাইতে পারেনি, কারণ এইটা নিয়ে জনগণের ভেতরে সেই নাই। কেননা আমি আগেই বলেছি, গণ অভ্যুত্থানে কিন্তু একটা মেজর স্লোগান ছিল, স্বাধীনতা এনেছি সংস্কার আনব। স্বাধীনতাকে অস্বীকার করে এবং 71কে অস্বীকার করা বা সেটাকে ছোট করে নিয়ে আসা মানে হলো উদ্দেশ্য খুবই পরিষ্কার, 71 পূর্ববর্তী বাস্তবতায় তথা পুরানো বাস্তবতায় সেই জায়গায় আমাদের দেশ এবং সমাজকে নিয়ে যাওয়া।
বাংলাদেশে এটা কোনোদিন জনগণ সহ্য করবে না। সাময়িকভাবে কেউ ষড়যন্ত্র করতে পারে, এবং এইবার নির্বাচনেও তো দেখা গেল সেই স্লোগান তো এখানে কেউ কার্যকর করতে পারেনি। এবং সেখানে জামাতে ইসলাম ছিল, এনসিপি এসে সেখানে যোগ দিল, এবং সমন্বয়কদের সবাই এখানে আসে নাই। কিন্তু যারা সামনে আসতে পেরেছে, বিশেষ করে যারা এই 16 বছরের একটা বড় সময়, বিশেষ শেষের দিকে টাকা দিয়ে ছাত্রলীগের কমিটির মেম্বারশিপ কিনে অনুপ্রবেশ করেছিল, যখন নাকি সংগঠিত রাজনৈতিক শক্তিগুলো সংগ্রাম করছে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে, তারা তখন ছাত্রলীগের হেলমেট বাহিনী হিসাবে কাজ করেছে। কার মাথায় লাঠি মেরেছে সেগুলো অনুসন্ধান করে হয়তো বের হতে পারে, কিন্তু আমার কথা হলো এই সংগ্রামে তো তারা ছিল, কিন্তু এইটা তো দাবি করতে পারে না যে তার প্রধান আঘাতটা যেই শক্তির উপরে চলেছে সেটা হয়। সেলিম ভাই, মান্না ভাই বলছিলেন যে এই পার্লামেন্ট অবশ্যই একটা প্রাণবন্ত পার্লামেন্ট হবে, দুই পক্ষ থেকেই সহযোগিতার মানসিকতা দেখেছেন মান্না ভাই। সেটা তো অবশ্যই আমি চাই, কেননা দেখেন আমি বলছি কারেক্ট, তার কতটুকু হবে আসলে কারেক্ট, কেননা সবাইকে তো বাস্তবতা বুঝে চলতে হয়। জামাতে ইসলামও তার অরিজিনাল পজিশন রাখতে পারছে, যেটা মান্না সাহেব বললেন, একাধিক উদাহরণ দিয়ে বললেন যে তারা কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ করছে, কিন্তু চেঞ্জ করলেও একটা জায়গা কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে। আগে যেটা মুখোমুখি ছিল, আপনি মুখোমুখি শব্দটা বলেছেন, কারা মুখোমুখি ছিল? আওয়ামী লীগ আর বিএনপি। কিন্তু আসল মুখোমুখি শক্তির দিকে মানুষের দৃষ্টি দেওয়া প্রয়োজন। সেটা হলো 15 আনা আর 1 আনা মানুষ, 15 আনা মানুষ, কৃষক, শ্রমিক, জনতা, আর 1 আনা মানুষ হলো লুটপাটকারী শক্তি। এই লুটপাটকারী শক্তির ভেতরেই দ্বন্দ্ব, লুটপাটের ভাগবাটোয়ারা নিয়ে, মানে এই যারা সরকার গঠন করছে বা সরকার চালাচ্ছে, তারা কি 1 আনার মধ্যে পড়েছে না 15 আনার? সব 1 আনার ভিতরে, সব 1 আনার ভিতরে। আপনি দেখেন মানুষ বুঝে শুনে এই ভুলটা কেন করলো এবারও তো না বলে দেওয়ার সুযোগ ছিল। এইটা চিরদিন হবে, চিরদিন হবে যতদিন মানুষকে ভুল বুঝায়, প্রলুব্ধ করে এবং মিথ্যা কতগুলো আশ্বাস দিয়ে এটা করা হচ্ছে, যেটা নির্বাচনী আইনের পরিপন্থী। কিন্তু এইটা কেউ করে দেবে না। মানুষের এখানে দুর্বলতা, মানুষকে সচেতন হইতে হবে। যেই কথা আমি বলি, জমি বর্গা দেওয়া যায়, স্বার্থ বর্গা দেওয়া যায় না। জনগণকে এইটা বুঝতে হবে, বুঝে জনগণকে আবার স্বার্থ বর্গা দিল। হ্যাঁ, বর্গা দিয়ে বসে আছে প্রত্যেকবারই। আমরা একটু মান্যবরের কাছ থেকে শুনতে চাই, প্রত্যেকবারই বর্গা দিয়ে বসে থাকে। মান্য ভাই, আদৌ কি জনগণ স্বার্থ বর্গা দিল এবারও, না নতুন কোনো সম্ভাবনার স্বপ্ন দেখে তারা ভালোর পথে এগুলো? এই প্রশ্নের উত্তর শুনবো ছোট্ট একটি বিরতি থেকে ফিরে। মান্য ভাই, আপনার কাছ থেকেই শুনবো। মনে হয় যে ওনার কথা আপনার একটু বুঝতে বোধহয় একটা গ্যাপ থেকে যাচ্ছে। স্বার্থ বর্গা দেয় কীরকম মনে করেন? গরিব মানুষ যখন ভোট দেয় তখন গরিব মানুষ তার স্বার্থের কথা বলে তো ভোট দেয় না। আপনি একটা এলাকায় যান, যেমন ধরেন, যেহেতু আমি আপনার কাছ থেকে শুনবো মান্না ভাই, আমরা ছোট্ট একটি বিরতির থেকে ফিরে। দর্শক, আর কেবল প্রশ্নগুলো সহজ নিচ্ছে, আরও একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি আর কেবল প্রশ্নগুলো সহজ। বিরতির আগে আমরা মান্না ভাই আপনার কাছ থেকে প্রশ্ন রেখে বিদায় নিয়েছিলাম। সেলিম ভাই বললেন যে আসলে মানুষ বিবেক বর্গা দিয়ে দেয়, বর্গা দেওয়া উচিত না। তো এত বড় একটা অভ্যুত্থান, রক্তাক্ত অভ্যুত্থান, এই অভ্যুত্থানের পরে আবারও কি সেই বর্গা দিল, না নতুনের পথে আমরা হাঁটবো, এবার আসলেই আমরা নতুন কিছু দেখব? দেখেন, আমি একটা খুব নিষ্ঠুর সত্য কথা বলি, সেটা হচ্ছে যে এই যে এত বড় অভ্যুত্থান, আমরা কি জানি যে এর ছোঁয়া, এর পরশ, এর প্রভাব কতখানি ওই মানুষগুলোর কাছে গেছে যেই মানুষগুলোর কথা সেলিম ভাই বলছেন? এটা ধরেন দরিদ্র দিন, মানে 1% কথা বলছেন? হ্যাঁ, 1% হলো যারা শোষণ করে, উনি 99% বলছেন যারা শোষিত বা সেই টাইপের লোক। ওরা মরেছে তো 99%। গ্রাম এলাকাতে, শহরের কিছু জায়গা বাদ দিলে বাকি জায়গাগুলোতে তো ভোটে ওই জুলাইয়ের কোনো প্রভাব নাই, জুলাইয়ের কথা বলে ভোটটা হয়নি। আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, ওনাকেও করেছেন, বা উনি যেটা বললেন, মানুষ কি স্বার্থ বর্গা দেয়? মানুষ তো বুঝে দিচ্ছে না। এইবারে বিবিএসের স্টাডিতে বলছে দরিদ্র জনগণ 3,60,00,000, লেটেস্ট সার্ভে। এই যে নির্বাচন হলো, এই 3,60,00,000 মানুষের কি হবে বলেন তো? তাদের জন্য কোনো প্রোগ্রাম আছে? কিন্তু তারা তো ভোট দিচ্ছে।
কোনো একটা আশায় বা কোনো কিছুতে কিন্তু ভোট আমরা তো দিচ্ছে। দেখলাম রাজনৈতিক দলগুলোর নানান ধরনের প্রতিশ্রুতিতে ছিল এই গরিব মানুষদের নিয়ে, সাধারণ মানুষদের নিয়ে। কি প্রতিশ্রুতি ছিল 3,60,00,000 জন্য? এখন আপনি বললেন আমি ফ্যামিলি কার্ড দেবো, ভালো লাগবে। উদ্যোগ family নিয়েছেন। card আপনি পাশে পাশে যদি একটা ফ্যামিলিকে এত করে করে টাকা দেন, কিন্তু আপনি নিশ্চিত কি যে এই যাদের যাদের দিচ্ছেন তারা সত্যি সত্যি যারা পাওয়ার যোগ্য তারা পাবে? খোঁজ নেন তো, বেকার ভাতা যাদের দেওয়া হয়েছে, বৃদ্ধ ভাতা যাদের দেওয়া হয়েছে, দুস্থ মহিলা ভাতা যাদের দেওয়া হয়েছে, তারা কি সেটা পেয়েছে? তারা তো ভোট দিয়েছিল। মানে এজন্য এটা নিশ্চিত করতে হলে তো সুশাসন প্রতিষ্ঠা করতে হবে আগে। সুশাসন তো করতে হবে, কিন্তু সুশাসন আমার একটা প্রক্রিয়ার ব্যাপার আছে। ধরে আমি একটা উদাহরণ বলি, যেটা আমি আমার অভিজ্ঞতা বলছি, আমার এলাকাতে করে আমি জিজ্ঞেস করেছি বৃদ্ধদের, আপনারা বৃদ্ধ ভাতা পান? না, কই দেয় না তো। কেন পান না? কই ঘুষ চায়। ঘুষ দেবেন কেন? ধরেন যদি গভর্নমেন্টই একটা থাকতো এরকম, যে গভর্নমেন্ট সমস্ত দেশে কতগুলো বৃদ্ধ আছে তার লিস্ট করেছে, একটা ডেটাবেস, থাকতে হবে। এই মানুষগুলোকে সে কোনো মিডল ম্যানের মাধ্যমে টাকা দেবে না, সরাসরি টেলিগ্রাফিক ট্রান্সফার হয় না টাকা, যেরকম করে আমরা নগদে বা বিকাশে পাঠাই সেভাবে টাকা পাঠিয়ে দেন। মানে digital যত লেনদেন। ধরনের সোশ্যাল বেনিফিট আপনি গরিব মানুষকে দিচ্ছেন তাদেরকে দেন। আপনি বলবেন নির্বাচনে আমি এটা অ্যাসিওর করবো গরিব মানুষের কোনো টাকা বার যাবে না, মার যদি যায় আমি লায়াবল থাকবো, আমি জনগণের কাছে জবাবদিহি করবো। আপনাকে সিস্টেমটা বদলাতে হবে। আমি এটা মনে করি যে সেলিম ভাইরা অনেক বলছেন, আমরা বলছি, বলবার ফলে রাজনৈতিক দলগুলো এগুলো বলতে বাধ্য হচ্ছে এখন। এটা ওই পশ্চিমবঙ্গে মমতা বলছে, তারপরে ইন্ডিয়াতে কংগ্রেস বলছে, ওইখানে বিজেপিও বলছে এইটা দেবো তোমাদের, বিভিন্ন রকম প্রোগ্রাম বলছে। আমাদের এখানেও পার্টিগুলো সেটা বলছে, এবং এই বলা দিয়ে কিছুটা উদ্ধার হবে। কিন্তু গরিব মানুষ কি বলবে, আমার কোনো ইনকাম নেই, আছে না এরকম হত দরিদ্র যার সারাদিনে কোনো ইনকাম নেই, গভর্নমেন্টের তো দায়িত্ব আছে, সরকারের বা রাষ্ট্রের দায়িত্ব আছে ওই লোক যাতে তার জীবন রক্ষা করবার মতো ইনকাম পায়। দরকার হলে গভর্নমেন্ট তাদের ডাইরেক্টলি দেবে। পৃথিবীর বহু দেশে এরকম আছে, ইউনিভার্সাল বেসিক পে বলে, মানে আপনি কম করেন বা না করেন আপনাকে টাকা সরকার দেবে, সেই পদ্ধতি করেন। সেটি কি করা সম্ভব? আমাদের সুযোগ আছে? কোনো সেই বিষয়ই সক্ষমতা নয়। তৈরি হয়েছে আমাদের? কোনো বিষয় নয়। 3,60,00,000 গরিব মানুষকে আপনি মাসে 1,000 করে টাকা দেবেন, কমিটমেন্ট করেন। কত লাগবে বছরে? 4 কোটি টাকা, 50,000 কোটি টাকার কম। আপনার 8 লক্ষ কোটি টাকার বাজেট, গরিব মানুষকে আপনি 50 লক্ষ কোটি টাকা দিতে পারবেন না? পারবেন তো। 50,000 কোটি টাকা। এরকম করে তার হেলথ বেনিফিট কীরকম করে দেবেন, আপনার মেডিকেল পলিসি কীরকম হবে, টোটাল জিনিসটা চেঞ্জ করা যায়। ওয়েলফেয়ার স্টেটগুলো তো এগুলোই করে। কিন্তু আমাদের তো সেই সক্ষমতা আর অর্থনৈতিক সক্ষমতা বা সেই মজবুত অর্থনীতির উপরে তো আমরা দাঁড়াতে পারিনি আমি এখনো। আবার আপনাকে বলি, দেখেন গত 15 বছরে প্রত্যেক বছর 2 লক্ষ কোটি টাকা করে বিদেশে পাচার হয়েছে। আমরা হিসাব করে দেখেছি, আমরা যদি এরকম করে দরিদ্র মানুষের ইনকাম নিয়ে তাকে একটা ইনকাম পাইয়ে দিই, আমরা যদি একদম দরিদ্র জনগোষ্ঠীকে বিনা পয়সায় মেডিকেল এইবারে চিকিৎসার ব্যবস্থা করি, আমি যদি তার শিক্ষার ব্যবস্থা করি, সব মিলে 2 লক্ষ কোটি টাকা লাগবে না। তার মানে তার আগে আমাদের পাচার বন্ধ করতে হবে। এবং নতুন সরকারের কাছ থেকে আমরা যে ইনিশিয়েটিভগুলো দেখছি যে নতুন সরকার এইসব ব্যাপারে বেশ কমিটেড। আমরা একটু সেলিম ভাইয়ের কাছ থেকে শুনে আসতে চাই। মান্না ভাই 2-3টি ভালো উদ্যোগের কথা বললেন, যেটি আসলে ওয়েলফেয়ার স্টেট পুরোপুরি না হলেও মানুষ অন্তত উপকৃত হবে। নতুন সরকারের যাত্রাটা কিন্তু আমরা দেখছি একটু পজিটিভই আছে, প্রশংসা করতেই হয়। হ্যাঁ, আমরা সমালোচনা না করে আমরা হয়তো এইসব উদ্যোগে তাদেরকে সতর্ক করতে পারি। আপনার কাছে কি মনে হয়, এই মান্না ভাইয়ের এই প্রপোজাল সরকার নিলে কি আসলেই ওয়েলফেয়ার স্টেট হওয়া না, সম্ভব? আমার মনে হয় যে উই শুড কল এ স্পেড এ স্পেড, এবং প্রথম দিন থেকে বলা উচিত। তবে এইটা আমি বুঝি যে খুব একটা বিশেষ পরিস্থিতিতে এই সরকার ক্ষমতায় এসছে, এবং সেটা আমাদের হিসেবে রাখা উচিত। এখনো পর্যন্ত কিন্তু পরাজিত ফ্যাসিস্ট শক্তি বলেন বা নব্য ফ্যাসিস্ট হিসেবে যেই জামাত চক্রটা এখন গড়ে উঠছে, তারা কিন্তু এখনো তাদের ষড়যন্ত্রের জাল থেকে বেরিয়ে আসেনি। সুতরাং আমাদের এটাও খেয়াল রাখতে হবে। সেকেন্ড হলো, এটা বলে হানিমুন পিরিয়ড বলে একটা কথা আছে। প্রত্যেক সরকার কি মাত্র তো কাজ শুরু করেছে, 10টা ভালো কাজ, 2টা খারাপ কাজ, 2টা সমালোচনার কাজ, 2টা এমন কাজ সেটা সমালোচনাও না, না। আমি হয়তো হলে আরেকটা অ্যাপ্রোচ থেকে বলতাম। এই পিরিয়ডটা এখন চলছে, কিন্তু কতগুলো বিষয় এমন গুরুতর ঘটনা ঘটে যাচ্ছে, সেটা শুরু থেকেই প্রতিবাদ করা উচিত। আপনার অনুষ্ঠানই সম্ভবত আমি বলেছিলাম যে শহীদ দিবসে এরশাদ সাহেব ক্ষমতায় আসার পর বলেছিলেন যে আমি এখানে মিলাদ শরীফ করব 21শে ফেব্রুয়ারিতে, এবং সেইটাকে কেন্দ্র করে কিন্তু প্রথম ছাত্ররা মিছিল করে বেরোয় আসলো।
এবং সেই পরিণতি ইতিহাসে কিন্তু স্পষ্ট করে লেখা আছে। সব কিছুই ভালো ছিল, তারেক সাহেব ওখানে মোনাজাত না করলেই পারতেন। ওই জন্য তো অন্য একটা অকেশন, ওখানে হিন্দু মুসলমান সবাই আছে, আমাদের একটা জাতি ধর্ম নির্বিশেষে এই ধরনের কিছু আছে, কিন্তু এইটা মেজর বিষয় না। মূল কথাটা হলো মান্না ভাই যেটি বললেন যে পাচার রোধ করতে না পারলে না না আমি বলছি পাচার শুধু না, আমি মূল জায়গায় যাচ্ছি। সুশাসন আমাদের রেবাজটা কি, আমাদের জিনিসটা হিস্টোরিক্যালি এটা দাঁড়িয়েছে। আমি সুশাসন করিব শুরু করলেন সুশাসন দিয়ে, কিন্তু এই সুশাসন চিরস্থায়ী করতে হবে। চারদিক থেকে আক্রমণ আসছে, সুশাসন রক্ষা করার জন্য আমার হোন্ডা গুন্ডা বাহিনী অর্গানাইজ করতে হবে। আপনি কিন্তু চলে গেলেন দুঃশাসনে, মানে সেই পথে এবং যাওয়া যাবে না। সেই সুশাসনকে রক্ষা করার জন্য যদি আপনার দুঃশাসনের আশ্রয় নিতে হয়, তাহলে পরে স্বাস্থ্য সংক্রামক নয়, রোগ হলো সংক্রামক। সুতরাং দুঃশাসনে কিন্তু উপরে উঠে বসবে। সেকেন্ড হলো আপনার হিসাব করতে হবে। আমি অর্থনীতির ছাত্র হিসেবে বলছি, আপনাকে 50 টাকা আমি দিলাম, আর অন্য দিক দিয়ে আপনাকে 100 টাকা আপনার পকেট থেকে কেটে নিলাম, আপনি লাভবান হবেন? আপনি ফ্যামিলি কার্ড করলেন, কিন্তু একটা মন্ত্রণালয় দিয়ে এটা করলেন, আর 10টা মন্ত্রণালয়ের কাজ হলো এই পুঁজিবাদী বাজার ব্যবস্থার কারসাজির মাধ্যমে আপনাকে ফসলের দাম থেকে বঞ্চিত করে আপনার কাছ থেকে টাকা উঠায় নিয়ে গেল। এবং সেটা অর্থনীতির হিসাব দিয়ে, অর্থনীতির বাস্তব তথ্য দিয়ে কিন্তু এটা প্রমাণ করা যায়। মানে একটা ভালো কাজ না না, এটা ভালো কাজের ব্যাপার না, এটা হলো সিস্টেমের ব্যাপার। আচ্ছা আচ্ছা, সিস্টেমে কিছু আপনি ওই পরিবর্তন আনতে সিস্টেমের ভেতরে যদি রেখে দেন, ভাঙ্গা কলসিতে যত পানি ঢালেন কলসি কোনোদিন ভরবে না। সুতরাং আমি পানি ঢালার পক্ষে, তাকে রিলিফ দেওয়ার পক্ষে এবং ফ্যামিলি কার্ডের পক্ষে, কিন্তু সেই ফ্যামিলি কার্ড তলা দিয়ে নিচে চলে যাবে যদি আমি তাকে মধ্যস্বত্বভোগীদের অত্যাচারের হাত থেকে বাঁচাইতে না পারি, প্রত্যেকটা মানুষকে তার কর্মসংস্থানের ব্যবস্থা না করতে পারি, ইত্যাদি ইত্যাদি। এবং এই যে লুটপাট অমুক সমুক ইত্যাদি, পাচার বেড়ে গেছে না। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে যে পরিবর্তন করলো, আমি ব্যক্তিগত মন্তব্য করতে চাই না, কিন্তু যেই পদ্ধতিতে এটা করা হয়েছে সবাই বুঝেছে যে এটা কোনো একটা কিন্তু আছে এটার ভেতরে, ইত্যাদি। এই ধরনের পদক্ষেপগুলো আরেকটু কেয়ারফুলি নিলেই সম্ভবত ভালো করবে। জি সেলিম ভাই, আরও আলোচনা শুনবো আপনার কাছ থেকে আরও একটি ছোট্ট বিরতির থেকে ফিরে। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, আরও একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবুল প্রশ্নগুলো সহজ। বিরতির আগে সেলিম ভাই আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম, আপনি বলছিলেন যে সুশাসন নিশ্চিত করা গেলে আসলে অনেক কিছুই করা সম্ভব। সবার আগে সুশাসন নিশ্চিত করতে হবে। সুশাসন নিশ্চিত করতে হলে সরকারের আশপাশের মানুষগুলো কেমন, তার উপরে তো নির্ভর করে সবটুকু। না, সরকারের আশেপাশের যে আমি বলবো কোন ব্যবস্থায় রাষ্ট্র পরিচালিত হচ্ছে সেইটা হলো মূল নির্ধারক ব্যাপার। ব্যবস্থাটা যদি এরকম হয় যে, আমি অর্থনীতিটা দিয়ে শুরু বলতে চাই স্ট্রেস করে, নীতিটা যদি, ব্যবস্থাটা যদি এরকম হয় যে এই ব্যবস্থায় সম্পদ গরিবের কাছ থেকে বড় লোকের দিকে অবধারিতভাবে ধাবিত হবে। আপনি ধান উৎপাদন করতে যে খরচ পড়ে, উৎপাদন খরচের চেয়ে কম যদি কৃষক পায়, এবং গরিব কৃষক বাধ্য হয়ে ফসল কাটার সঙ্গে সঙ্গে এটা বিক্রি করে দিতে হয়, এই সব আমরা এই ডিটেলসে গেলে এগুলো বোঝা যাবে। এই ব্যবস্থা চলতে থাকলে হাজার হাজার লক্ষ কোটি টাকা গ্রাম থেকে শহরে চলে যাবে। আপনার সুশাসন তখন কার্যকর হবে। এই হারামজাদা, তোমরা অত্যাচারিত হলেও তোমরা বিদ্রোহ করো না, এবং সেটা দমন করার জন্য দুইটা কৌশল, একটা ডান্ডা মারো, আরেকটা তোমার হচ্ছে এই একটু খাও, পেটে ক্ষুধা হলে পরে এই একটু খাও, বেশি অসুস্থ হয় না, বিদ্রোহ করো না, কাউন্টার ইনসার্জেন্সি মেজার হিসেবে। সুতরাং আমাকে যেই সিচুয়েশনে দেশ পড়ে গেছে, আমি খালি একটা সাইড, এবং অর্থনীতি হলো, রাজনীতি হলো অর্থনীতিরই ঘনীভূত প্রকাশ। রাজনীতির প্রবলেম সলভ করতে হলে অর্থনীতির গোড়া সমাধান করতে হবে, সেইখানে মেজর চেঞ্জ আনতে হবে। আমরা সেই এজেন্ডা দেশে আসছে না, সেই এজেন্ডা যাতে সামনে আসে এইটার জন্য আমরা চেষ্টা করি। জি মান্না ভাই, একই বিষয়ে শেষ করবো ছোট্ট করে।
প্রশ্নটা বলেন। প্রশ্ন হচ্ছে, সেলিম ভাই বললেন যে অর্থনীতিকেই আগে সংস্কার করতে হবে, রাজনীতি হচ্ছে অর্থনীতির একটা মানে পার্ট। মানে এটা এখন বলাটা যুক্তিযুক্ত আছে আমি মনে করি। আচ্ছা। কিন্তু যখন সংস্কার নিয়ে কথা উঠেছে তখন আপনার সামনে ছিল নির্বাচনই হয় না। তো মানুষের কথা বলার যদি অধিকার না থাকে তখন ছিল যে যাতে নির্বাচনটা ভালো, তার কোনোভাবে জন্য নির্বাচন হোক। যাতে একটা গণতন্ত্রায়ন হয় অফ কনস্টিটিউশন ল এভরিথিং, সেটা কতদূর করতে পেরেছেন পারবেন, ওই লড়াইটা হয়তো চলবে। কিন্তু নিঃসন্দেহে আপনার অর্থনীতিতে কোনো পরিবর্তন যদি না আসে তাহলে তো সমাজে পরিবর্তন আসবে না। ওই কথা আমি একটু আগে বলছিলাম, এই দেশে কোটি মানুষ আছে যাদের অসুখ হলে ডাক্তার দেখাতে পারে না, ফি দিতে পারবে না বলে। ডাক্তার প্রেসক্রিপশন লিখলে তার জন্য ওষুধ কিনবে, টাকা কোথায় তার, ওর পেটে ভাত তাই। আপনি ওই দিকটা দেখবেন তো। আমি এখন আর দরিদ্র বলে লাভ নেই, বিকজ 8 কোটি টাকা আমার বাজেট, 8 লক্ষ কোটি টাকা আমার বাজেট। আমি মনে করি নিশ্চিতভাবেই সেদিকে নজর দিয়ে দেশকে সামনে নেওয়া সম্ভব হবে। এবং আমরা বিশ্বাস করি যে এই সরকার বা এই পার্লামেন্ট সেই পথেই এগুক এবং সফল হোক, গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। আমি বিশ্বাস করি কিনা সেটা আমাকে জিজ্ঞেস করেন, আমি জানি না। মানে আমি আশা করি তাই আস্থা হোক। রাখতে চাই, আমরা আস্থা রাখতে চাই। জি। ধন্যবাদ মান্না ভাই আপনাকে, ধন্যবাদ মুসাইল ইসলাম সেলিম আপনাকেও। দর্শক, আর কেবল প্রশ্নগুলো সহজ আজকের মতো এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 7টায়। ফিরছি কাল রাত 9টায় নতুন অতিথিদের সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল টেলিভিশনের সঙ্গেই থাকুন।